নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে ষড়রিপু সিরিজের ষষ্ঠ তথা শেষ পর্ব নরকফুল। এই সিরিজের বাকি 5টি পর্ব ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছে। গল্পগুলির লিঙ্ক আমরা চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। অনুরোধ করব সেই গল্পগুলো শোনার জন্য। তাহলে শুরু করছি আজকের গল্প, লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে নরকফুল। ব্যানার্জিহাট পুষ্প প্রদর্শনীর এবারের বিজয়ীদের মধ্যে তৃতীয় হয়েছেন রাকিবুল শেখ, দ্বিতীয় হয়েছেন ধনকৃষ্ণ ঢালি, আর গত 3 বছরের মতো এবারেও প্রথম হয়েছে বিরূপাক্ষ মজুমদার। সকলে করতালি দিয়ে ওদের অভিনন্দন জানায়। মাইকের সঞ্চালকের কথা শেষ হওয়ার আগেই প্রবল হাততালির শব্দ পাওয়া গেল। সঞ্চালক আবার বললেন, এবার আমাদের সভাপতি ব্যানার্জিহাটের মাননীয় সাংসদ শ্রীযুক্ত অরূপলোচন পোদ্দার বিজয়ীদের সংবর্ধনা দেবে। একটা জোরে হাততালি। আর এক প্রস্থ করতালির শব্দে ফেটে পড়ল গোটা মাঠ। আমরা প্রথমেই বিরূপাক্ষ বাবুকে এগিয়ে আসতে অনুরোধ করব। এবার আমরা ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। ওনার হাতে বিজয় স্মারক তুলে দেওয়ার জন্য আজকের বিশেষ অতিথি শ্রীযুক্ত অরূপলোচন পোদ্দার বাবুকে অনুরোধ করছি। বিরূপাক্ষ দাঁত বের করে এগিয়ে গেলেন সাংসদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য। বিরূপাক্ষ বাবুর হাতে তুলে দেওয়া হচ্ছে 10,000 টাকার চেক। এবছরের সুফলা সার কোম্পানির সহযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে একটা 10,000 টাকার চেক তুলে দিলেন সাংসদ শ্রী পোদ্দার। মূল মঞ্চের ওপর 3টে টেবিলে 3 বিজয়ীর ফুলের টব এনে রাখা হয়েছে। বিরূপাক্ষবাবু নিজের মোটা গোফের ফাঁক দিয়ে চওড়া হাসি হেসে এক হাতে চেক নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। তবে এই প্রতিযোগিতায় দ্বিতীয় বিজয়ী অর্থাৎ ধনকৃষ্ণের এসব কিছুতেই মন নেই। এই নিয়ে পরপর 3 বার বিরূপাক্ষ তাকে টেক্কা দিয়ে চলে গেল। অনেক চেষ্টা করেও তিনি বিরূপাক্ষকে পরাজিত করতে পারলেন না। ওই 10,000 টাকার অর্থমূল্য নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। বংশগতভাবে ধনকৃষ্ণবাবু যথেষ্ট অর্থবান, পয়সার লোভ নেই। আর যে মোমেন্টোটা দেওয়া হচ্ছে, ওরকম মোমেন্টো কলকাতা থেকে পয়সা দিয়ে 1 ডজন কিনে এনে ঘরে সাজাতে পারেন তিনি। তাই তাতেও ভদ্রলোকের খুব একটা আগ্রহ নেই তা বলা বাহুল্য। যে বিষয়টা ওর সবচেয়ে বেশি আগ্রহ সেটা হলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা। ঘটনাচক্রে গত 4 বছর ধরে চেষ্টা করেও সেটা আর হয়ে উঠছে না। অন্যান্য প্রতিযোগিতায় শিখে ছিঁড়লেও যে সমস্ত প্রদর্শনীতে বিরূপাক্ষবাবু অংশ নেন সেখানে কিছুতেই ধনকৃষ্ণ ঢালি প্রথম হতে পারেন না। ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী শ্রী ধনকৃষ্ণ ঢালি মহাশয়কে। এই নিয়ে ভদ্রলোকের মনে বেজায় অস্বস্তি তৈরি হয়েছে। ধনকৃষ্ণ বাবু, আমরা অনুরোধ করব আপনি এগিয়ে এসে আপনার স্মারক গ্রহণ করুন। মাইকে অনেকক্ষণ থেকেই তার নাম ধরে ডাকাডাকি হচ্ছিল। দাদা, ও দাদা, হ্যাঁ ডাকছে আপনাকে। ও হ্যাঁ। শেষে উদ্যোক্তাদের একজন এসে ঠেলা দিতে ঘোর কাটে ধনকৃষ্ণর। বিরস বদনে মাননীয় সাংসদের হাত থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগছে ধনকৃষ্ণ বাবু? আরো ভালো ফল পাওয়ার কিছু পরামর্শ যদি আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে। আগে কি বলি বলুন, আমার সত্যিই খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত কিছুর জন্য। আশা করি দর্শকরাও আনন্দ পেয়েছেন। আপনারাও ফুল গাছ লাগান। ধন্যবাদ। প্রদর্শনী যে মাঠে হচ্ছিল সেখান থেকে বেরোনোর সময় বিরূপাক্ষবাবুর সাথে মুখোমুখি দেখা হয় ধনকৃষ্ণর।
তিনি একটু হেসে ভাব জমানোর চেষ্টা করলেও বিরূপাক্ষ বিশেষ পাত্তা দেন না। এক প্রকার পাশ কাটিয়ে চলে যান বললেই চলে। এতে ধনকৃষ্ণর মেজাজ আরো তিরিক্ষি হয়ে ওঠে। তিনি মনে মনে ভাবেন, কি যেমন চাঁদ পড়ে এলেন! একটা ফুলের প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেয়ে নিজেকে দেশের প্রধানমন্ত্রী ভাবছেন যেন। হাসির বিনিময়ে পাল্টা একটা হাসি দিতে বুক ফাটে। যত রাজ্যে! তবে তিনি জানেন যে বিরূপাক্ষ মজুমদার যেমন গোলাপের কলম করতে পারেন, তেমনটা বোধহয় প্রদর্শনীতে কেন, আশেপাশের ২-১০টা জেলাতেও কেউ পারবে না। অমন রাঙা টুকটুকে অদ্ভুত দর্শন গোলাপ অন্য কোথাও দেখেননি ধনকৃষ্ণবাবু। তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু অমন সুন্দর আর অদ্ভুত গোলাপের কলম একটাও বানাতে পারেননি ভদ্রলোক। মাঠের বাইরে একটা চায়ের দোকানে বসে চা আর সিগারেট খেতে খেতে এসব ভাবছিলেন তিনি। এমন সময় হঠাৎ লক্ষ্য করলেন বিরূপাক্ষ নিজের ফুলের টব নিয়ে একটা ভাড়া করা ট্যাক্সিতে উঠে বসলেন। তার কি মনে হলো কে জানে, চায়ের কাপ নামিয়ে সিগারেটের শেষ টান দিয়ে ড্রাইভারকে ইশারা করলেন ধনকৃষ্ণ। গাড়িতে উঠেই ড্রাইভার রতনকে তিনি বললেন, ওই ওই সামনের ট্যাক্সিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই H187103, ওই ট্যাক্সিটাকে ফলো করো তো। গাড়ি চালক রতন মালিকের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ গাড়ির গিয়ার টেনে দিল। ধনকৃষ্ণর লাল ওয়াগনারটা কিছুটা এগোতেই পিছন থেকে তিনি বললেন, দেখো বেশি কাছাকাছি চলে যেও না যেন। সামনের ট্যাক্সিটা কিংবা তার ভেতরের যাত্রী যেন বুঝতে না পারে যে আমরা তাকে অনুসরণ করছি। সামনে হলুদ ট্যাক্সি এবং তার পিছনে ধনকৃষ্ণবাবুর লাল ওয়াগনার গাড়ি এগিয়ে চলল পথ ঘাট পেরিয়ে। ঘণ্টাখানেক এভাবে চলার পর শহরের উপকণ্ঠে প্রায় মফস্বল এলাকার একটা পাড়ায় এসে দাঁড়ালো ট্যাক্সিটা। ধনকৃষ্ণ রতনকে কিছুটা দূরেই দাঁড়াতে ইশারা করলেন। গাড়ির ভেতর থেকে তিনি দেখলেন ট্যাক্সির ভাড়া মিটিয়ে নিজের ফুলের টব বগল দাবা করে পাশের একটা একতলা বাড়িতে ঢুকে গেলেন বিরূপাক্ষ। ধনকৃষ্ণ গাড়ি থেকে নামলেন। এদিক ওদিক চাইতেই একটা চায়ের দোকান নজরে পড়ল। তিনি পায়ে পায়ে এগিয়ে গেলেন সেদিকে। দোকানি আপন মনে চায়ের দুধ ফোটাচ্ছেন। এদিকে বিভিন্ন কাচের পাত্রে নানা বয়ামে নানা রকমের কম দামি বিস্কুট আর কেক সাজানো রয়েছে। পুরনো জুতোর বাক্স কেটে একটা বোর্ডের মতো বানানো হয়েছে। তাতে লাল কালির পেন দিয়ে লেখা রয়েছে হাতে করা রুটি, ঘুগনি, আলুর দম, মুড়ি, ডিমের কারি, মামলেট প্রভৃতি খাবারের পদের পাশে তার যথাযোগ্য দামও লেখা রয়েছে। ধনকৃষ্ণ পকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই ঘষে সেটাই আগুন ধরালেন। তারপর দোকানিকে বললেন, ভাই একটা চা দাও দেখি। অল্প বয়সী দোকানি ভারে চা ঢেলে এগিয়ে দিলেন। ধনকৃষ্ণ বড় করে একটা চুমুক দিয়ে আমেজ নিয়ে বললেন, জম্পেশ চা। গলায় যেতেই একবারে শরীরটা ঝরঝরে হয়ে গেল। এ লালটুর চা এ অঞ্চলে বিখ্যাত বাবু। এ যে একবার আমার হাতের চা খেয়েছে না, সে বারবার ছুটে এসেছে চা খাওয়ার জন্য। কথা শেষ করে আপন কীর্তিতে নিজেই ভ্রু নাচালেন তিনি। ধনকৃষ্ণ একটু ভাব জমানোর জন্য বললেন, অনেক বছর ধরে চা বানাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার গোপ গজানোর আগে থেকেই তো এই দোকান সামলাচ্ছি বাবু। তা প্রায় 9 করে 12-15 বছর তো হয়েই গেল। তাহলে তো এখানকার অনেককেই চেনেন আপনি। হ্যাঁ, অনেককে কি বলছেন বাবু? হ্যাঁ, তল্লাটে এমন কোনো লোক নেই যাকে এই লালটু বিশ্বাস চেনে না, বুঝলেন? কলারহীন গেঞ্জির অদৃশ্য অংশটুকু নাচানোর চেষ্টা করলেন দোকানি। ব্যাপারটা বেশ খানিকটা এগিয়েছে বুঝতে পেরে ধনকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিরূপাক্ষ মুখার্জি বলে কাউকে চেনেন নাকি? পদবিটা ইচ্ছে করেই ভুল বলেছিলেন তিনি। সেই টোপে মাছ ধরল। দোকানি তড়িঘড়ি তাকে শুধরে দিয়ে আঙুল তুলে একটা বাড়ি দেখিয়ে বলে উঠলেন, ভুল করছেন বাবু, মুখার্জি নয়, মজুমদার, বিরূপাক্ষ মজুমদার। ওই যে বাড়িটা দেখছেন, হ্যাঁ ওইটাই ওনার বাড়ি।
আসলে এক ফুলের প্রদর্শনীতে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। তা উনি কি একাই থাকেন বাড়িতে? হ্যাঁ, এখন তো একাই থাকেন। মানে আসলে কি জানেন তো, ওই লোকটার না মাথায় একটু ছিট আছে। মানে বিয়ে থা সবই করেছিলেন, কিন্তু ওই ছিটের কারণেই না সংসারটা আর করে উঠতে পারলেন না। বউ ছেড়ে চলে গেছে, আর ওই বাচ্চা কাচ্চাও হয়নি কোনো দিন। ও আচ্ছা, এমনিতে ভদ্রলোক করেন কি? আগে বাবু এখানকার একটা পুরনো লাইব্রেরিতে কাজ করেন মজুমদার মশাই। ওই 10টা 5টা ডিউটি আর কি। তবে বললাম না, ওই লোকটার মাথায় ছিট আছে, ওই তাই বিকেল 5টায় লাইব্রেরি বন্ধ হয়ে গেলেও তার ফিরে আসতে আসতে প্রায় 7টা 7:30 তো বেজেই যায়। হ্যাঁ, উনি নাকি ওখানে বসে পড়াশোনা করেন। ধনকৃষ্ণ বুঝলেন এর বেশি জিজ্ঞাসাবাদ করতে গেলে দোকানির সন্দেহ হতে পারে, তাই তিনি নিজেকে সংযত করলেন। চায়ের দাম মিটিয়ে দিয়ে নিজের গাড়িতে গিয়ে বসে চালককে বললেন, জায়গাটা ভালো করে চিনে রাখ রতন, কাল আমাকে আবার এখানে নিয়ে আসতে হবে কিন্তু। ঠিক আছে। তার মনের মধ্যে এক অদ্ভুত মতলব এসেছে। তিনি জানেন কাজটা উচিত নয়, কিন্তু তবু নিজের ইচ্ছেকে দমন করা এত সহজ কাজ হবে না। হাতঘড়ি বলছে বিকেল 5:30। শীতের বেলা, কাজেই এর মধ্যে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। ধনকৃষ্ণ একতলা বাড়িটার উঁচু পাঁচিলের পাশে দাঁড়িয়ে এদিক ওদিক দেখলেন। আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই, তাই কারো নজরে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। রাস্তার সামনের দিকে ওই চায়ের দোকানটা রয়েছে, তাই দোকানির নজর এড়িয়ে বাড়ির পিছন দিকে এসে হাজির হলেন ধনকৃষ্ণ। চতুর্দিকে আরেকবার ভালো করে দেখে নিয়ে কতগুলো ইটের পাঁজায় পা রেখে দেয়ালে চড়ে বসলেন তিনি। পাঁচিলের ভেতর গাছপালা যেন ঠেসাঠেসি করে দাঁড়িয়ে রয়েছে। একে অন্ধকার, তার উপর এই গাছপালার ভিড়। বাড়ির ভিতরটা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এতটা এসে ভিতরে লাফিয়ে পড়া ছাড়া আর গতি নেই। তাই ইষ্টনাম জপ করে ঝাঁপ দিলেন ধনকৃষ্ণ। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির ভেতরের জায়গায় জায়গায় পলেস্তরা খসে পড়েছে। একটা ছোট্ট কুয়ো থেকে মোটরের সাহায্যে জল তোলার বন্দোবস্ত করা হয়েছে। সেই কুয়ো ঝোপঝাড় আবর্জনার স্তূপ টপকে বাড়ির সামনের দিকে এসে হাজির হলেন ধনকৃষ্ণ। এদিকটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। থরে থরে ফুলের টব সাজানো রয়েছে। গোলাপ, বেল, জুঁই, টগর, পরিচিত প্রায় সব ধরনের ফুলের উপস্থিতি রয়েছে বিভিন্ন আকারের এবং বিভিন্ন আয়তনের টবের মধ্যে। অন্ধকারে বেশ ভালো বোঝা না গেলেও একটা অদ্ভুত জিনিস দৃষ্টি আকর্ষণ করল। তিনি দেখলেন সমস্ত ফুলের রং অন্ধকারে কেমন যেন কালচে মনে হচ্ছে। বিশেষত সাদা ফুলগুলো কেন ওরকম কালচে দেখাচ্ছে তিনি বুঝতে পারলেন না। একবার ভাবলেন পকেটের মোবাইল ফোনটা বের করে আলো জ্বেলে দেখবেন, কিন্তু পরক্ষণেই মত বদলালেন। কে জানে যদি কেউ দেখে ফেলে। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই থমকে দাঁড়ালেন ধনকৃষ্ণ। বারান্দায় ওঠার সিঁড়ির গায়ে যে ছোট্ট রোয়াক বানানো রয়েছে, তার উপরে টান টান হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তিমান গোলাপ গাছ। না, ধনকৃষ্ণর সেই গাছ চিনতে ভুল হয়নি। তিনি সবে ঝুঁকে পড়ে গাছটা দেখবেন, এমন সময় সদরের লোহার ফটকে শব্দ হলো। কেউ বাড়িতে ঢুকছে। সর্বনাশ, এবার কি হবে? বাড়ির মালিক যদি ঘরে ঢুকে দেখেন তার বাড়িতে একজন অপরিচিত ব্যক্তি বিনা অনুমতিতে চোরের মতো প্রবেশ করেছে, তাহলে মান ইজ্জত সব যাবে। ধনকৃষ্ণ দ্রুত ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়লেন। সেখান থেকে দেখলেন বিরূপাক্ষ মজুমদার ফটক খুলে বাড়ির ভেতর ঢুকলেন। তবে সদর দরজা বন্ধ করলেন না ভদ্রলোক, বরঞ্চ গটমট করে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে ভেতরের গেটের তালা খুলে বারান্দা পেরিয়ে অন্দরমহলে চলে গেলেন। ধনকৃষ্ণবাবু ভাবলেন, গেট খুলে রেখে এভাবে যখন ভদ্রলোক ভেতরে ঢুকলেন, তার মানে তিনি আবার এক্ষুনি বেরোবেন। তিনি বেরোনোর আগেই এখান থেকে মানে মানে কেটে পড়তে হবে। কিন্তু গোলাপ গাছ তার তখনও ভালোভাবে দেখা হয়নি। যা করতে এত কাণ্ড করে বাড়িতে প্রবেশ করলেন সেটাই যদি না হয়, তাই আগুপিছু না ভেবে গোলাপের টব বগল দাবা করে উঠে দাঁড়ালেন ভদ্রলোক।
বাড়ির ভেতর থেকে পায়ের শব্দ এগিয়ে আসছে। বিরূপাক্ষ মজুমদার নির্ঘাত বেরোচ্ছেন। তাই কোনো দিকে না তাকিয়ে সেই ফুলের টব নিয়ে সদর দরজা পেরিয়ে ছুট লাগালেন ধনকৃষ্ণ ঢালি। রাস্তায় নেমে ফুলের টব হাতে করে নিজের গাড়ির দিকে দৌড়তে লাগলেন ভদ্রলোক। তিনি আর চোখে দেখলেন সেই চায়ের দোকানি অবাক চোখে তাকে দেখছে। লোকটা নিশ্চয়ই ওকে বিরূপাক্ষর মতোই পাগল বা ছিটগ্রস্ত বলে ঠাউরেছে। সে যা ভাবে ভাবুক, ওসব নিয়ে মাথা না ঘামিয়ে ধনকৃষ্ণ ঢালি সোজা গিয়ে উঠলেন নিজের গাড়িতে। সোজা বাড়ি। পড়ার ঘরের আলোটা জেলে ফুলের টবটা নিয়ে বসলেন ধনকৃষ্ণবাবু। আর ভালো করে দেখতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। দৌড়াদৌড়িতে কখন যেন লম্বা ডালের মাথায় গজিয়ে ওঠা বিরাট ফুলটা ভেঙে গেছে। ফুলের তলায় সামান্য খানিকটা অংশ ডালের সাথে লেগে রয়েছে মাত্র। তিনি খেয়ালবশত লোকের বাড়ি থেকে যতই ফুল চুরি করুন আর প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য লড়াই করুন না কেন, মনে প্রাণে গাছপালা আর তার ডগায় গজিয়ে ওঠা ফুলের দলকে তিনি ভীষণ ভালোবাসেন। তাই অত সুন্দর অমন তরতাজা ফুলটার সময়ের আগেই খসে পড়ায় তার বেদম কষ্ট হলো। তিনি ভালো করে দেখে বুঝলেন ওই ফুলটাকে আর বাঁচানো সম্ভব নয়। ওভাবে ঝুললে ওটা এমনিই পচে যাবে। তাই ধারালো কাঁচির ব্লেডে অ্যালকোহল মাখিয়ে কুচুত করে সেটা ডালের ডগা থেকে কেটে ফেললেন। ফুলটা টেবিলের প্রান্তে নামিয়ে রেখে এবার ভালো করে গাছটা দেখলেন ভদ্রলোক। বিরূপাক্ষ মজুমদার যে গাছ করার ব্যাপারে অত্যন্ত দক্ষ, তাতে সন্দেহের অবকাশ নেই। গোলাপের ভয়ঙ্কর ভাইব্যাক রোগের বিন্দুমাত্র লক্ষণ নেই এই গাছে। কোনো ডালে একটাও পুড়ে যাওয়া পাতা কিংবা শুকনো ডালের অস্তিত্ব নেই। যেখানে যেখানে এলা ডাল বেরিয়েছিল সেগুলোকে নিয়ম মাফিক কেটে ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে। গোটা গাছটা যেন টবের ওপর দিনের প্রথম আলোর মতো ঝলমল করছে। এক মূর্তিমান প্রাণের স্পন্দন যেন গাছটির মধ্যে তরতরিয়ে বেড়ে উঠেছে। এসব দেখতে দেখতেই টবের মাটিতে নজর পড়ে ধনকৃষ্ণর। তিনি দেখেন সেখানে আলগা মাটির মধ্যে কালচে কি সব পুড়ে রয়েছে। মনে মনে নেচে উঠলেন ভদ্রলোক। তিনি তো চিরকাল এটাই দেখতে চেয়েছেন। জানতে চেয়েছেন যে বিরূপাক্ষ মজুমদার নিজের গাছে কি ধরনের সার ব্যবহার করেন। ওই কালচে পদার্থগুলো দেখতে পেয়ে এতদিনের স্বাদ পূরণ হতে চলেছে তার। উত্তেজনায় টেবিলে চাপড় মেরে ওঠেন ভদ্রলোক। নিজের সর্বক্ষণের সঙ্গী রতনকে হাঁক পেরে বলেন, রতন, এই রতন, এই আমার রিডিং গ্লাসটা নিয়ে আয় দেখি। সকালে বসার ঘরে খবরের কাগজ পড়ার সময় প্লাস পাওয়ারের চশমাটা ওখানেই রেখে দিয়েছিলেন তিনি। এখন এই কালচে জিনিসগুলো ভালো করে দেখতে হলে সেই চশমাটার প্রয়োজন। রতন চশমার বাক্সটা দিয়ে গেল। সেটা পরে ওই কালচে পদার্থগুলো আঙুলের ডগায় নিয়ে আলোর কাছে এগিয়ে গেলেন ধনকৃষ্ণ। ভালো করে দেখতেই ব্যাপারটা বুঝতে পারলেন। ব্লাড মিল। বহু বাগান বিশারদের কাছে এ জিনিস অমৃতের মতন। কসাইখানায় জবাই করা পশুর রক্ত জমাট বাঁধিয়ে সার হিসেবে নার্সারিতে বিক্রি করা হয়। এই সার কিনে এনে গাছের গোড়ায় দিলে দারুণ কাজ দেয়। নাইট্রোজেনের অদ্ভুত যোগান দেয় এই গাছ। চলতি কথায় একে বলে ব্লাড মিল। এই জিনিস চিনতে ধনকৃষ্ণবাবুর ভুল হয়নি। তিনি মনে মনে ভাবলেন, সব কিছু ট্রাই করলেও এই জিনিসটা এর আগে কখনো ব্যবহার করি। অতঃপর তিনি এই ব্লাড মিলের ব্যবহার সম্পর্কে পড়াশুনো শুরু করলেন। ইউটিউবে বিস্তর ভিডিও দেখলেন এবং পরের দিনই রতনকে পাঠিয়ে নিকটবর্তী নার্সারি থেকে একটি উন্নত মানের ব্লাড মিলের প্যাকেট কিনিয়ে আনালেন। সেই সার একটি নতুন গোলাপ গাছের টবে ব্যবহার করা হলো। ব্লাড মিল একটি জৈব সার। রাসায়নিক সারের মতো জৈব সারে রাতারাতি ফল মেলে না, তাই অপেক্ষা করতে হয়। তিনিও করলেন। প্রায় দিন 15 অপেক্ষা করেও গাছের কিন্তু তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হলো না। হ্যাঁ, গাছ আগের থেকে বেশি সবুজ হয়ে উঠেছে ঠিকই, তবে তাতে এমন কোনো উন্নতি দেখতে পেলেন না যাতে বিরূপাক্ষের সমানে সমানে লড়াই করা যায়। বিরূপাক্ষ মজুমদারের গূঢ় রহস্য
তার অধরায় থেকে গেল। এরকমই চলছিল। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কমলা লেবু চিবোতে চিবোতে বাগানের পরিচর্যা করছিলেন ধনকৃষ্ণ। এই গাছ ও গাছ ঘুরতে ঘুরতে অবশেষে বাগানের একটি প্রান্তে রাখা সেই বিরূপাক্ষ মজুমদারের বাড়ি থেকে আনা গোলাপ গাছের টবের সামনে এসে দাঁড়ালেন তিনি। অনেকক্ষণ ধরে বাগান পরিচর্যা করে একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন ভদ্রলোক। ছোট পিঁড়িটা টেনে টবের সামনে বসলেন তিনি। পাশের দেয়ালে হেলান দিয়ে টবের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ভদ্রলোক। মূল কাণ্ডের যে জায়গায় ফুলটা ছিঁড়ে গেছিল সেখান থেকে নতুন জীবনের সঞ্চার দেখা দিয়েছে। ধীরে ধীরে ওই অংশটা আরও বৃদ্ধি পাবে এবং সেখান থেকেই নতুন ডাল, পাতা ও ফুলের জন্ম হবে। তবে এবার সেই ফুল বিরূপাক্ষের ফুলের মতন অমন মারাত্মক সুন্দর হবে কি না তা তিনি জানেন না। তিনি নিজের সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা বিরূপাক্ষের গাছের মতোই সুন্দর ফুল দিতে সক্ষম কিনা সে ব্যাপারে ধনকৃষ্ণ ঢালি যথেষ্ট সন্দেহে রয়েছেন। এসব ভাবতে ভাবতে কখন যেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। দুপুর রোদের হালকা মিঠে আমেজে তার দুই চোখ টেনে এসেছিল। ঘুম যখন ভাঙল তখন চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে। রতন নিয়মমাফিক সদর দরজার সামনে হলদে আলো জ্বেলে দিয়েছে। শীতকাল বলেই মশার উৎপাত খানিকটা কম, না হলে এতক্ষণ বাগানে বসে ঘুমোলে মশাই উড়িয়ে নিয়ে গিয়ে পাশের বাড়িতে ফেলে দিয়ে আসতো। তবে দু চারটে নাছোড়বান্দা মশা যেন তার জেগে ওঠার অপেক্ষাতেই ছিল। তিনি উঠে বসতেই সেগুলো তার স্বরে কোরাস গাইতে আরম্ভ করল। ধনকৃষ্ণবাবু বিরক্ত হয়ে উঠে পড়ছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা লোক যেন তার বাগানে ঢুকে এসেছে। লোকটা নিচু হয়ে একটা গোলাপ গাছের কাছে কি যেন করছে। পিছন থেকে লোকটাকে দেখে বেশ চেনা মনে হলো। কোনো সারা শব্দ না করে তিনি পা টিপে টিপে কিছুটা এগিয়ে চিনতে পারলেন, আরে এ তো বিরূপাক্ষ মজুমদার। তিনি এ বাড়িতে কি করছেন? ধনকৃষ্ণ কোনো ডাকাডাকি না করে চুপচাপ ভদ্রলোকের কর্মকাণ্ড দেখতে আরম্ভ করলেন। তিনি দেখলেন বিরূপাক্ষবাবুর হাতে একটা ছোট্ট কিন্তু ধারালো ছুরি। বাগানের হলদে আলোয় সেই ছুরির ফলা চকচক করছে। ভদ্রলোক গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের আঙুলের ডগায় ছুরির ফলাটা চেপে ধরলেন। যন্ত্রণায় তার মুখটা বিকৃত হয়ে উঠল। তারপর তিনি নিজের ওই আঙুলের ডগা থেকে বেরিয়ে আসা তাজা গরম রক্ত ফোঁটা ফোঁটা করে ফেললেন সেই সামনের গোলাপ গাছের টবে। ঘটনা দেখে শিউরে উঠলেন ধনকৃষ্ণ ঢালি। তিনি কিছু একটা বলতে যাবেন, এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠল, দাদা, ও দাদা, এখানে ঘুমাচ্ছেন কেন? ঘরে যান, শিশির পরে ঠান্ডা লেগে যাবে তো। ধরফর করে উঠে পড়লেন ধনকৃষ্ণবাবু। তিনি দেখলেন তার সর্বক্ষণের সঙ্গী রতন তাকে ডাকাডাকি করছে। সত্যি সত্যি চতুর্দিকে আঁধার নেমে এসেছে। শীতের বেলা, তাই কুয়াশাও পড়তে শুরু করেছে। ভদ্রলোক বুঝতে পারলেন এতক্ষণ বাগানে বসে বসে স্বপ্ন দেখছিলেন। প্যান্ট ঝেড়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর ঘরের দিকে দু কদম বাড়িয়েই তার কি মনে হলো তিনি ফিরে এলেন। এতক্ষণ স্বপ্নে যেখানে বিরূপাক্ষ মজুমদারকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ঠিক সেইখানটায় এসে দাঁড়ালেন উনি। হলুদ আলোটা যেখানে পড়েছে সেখানেই একটা টবের উপর গোলাপের কলম করেছেন সদ্য। উনি চারপাশটা দেখে বুঝলেন স্বপ্নে বিরূপাক্ষ মজুমদার যে জায়গায় দাঁড়িয়েছিলেন বর্তমানে তিনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। সামনের গোলাপ গাছের কলমটা একবার কাছ থেকে দেখার জন্য নিচু হয়ে বসলেন ভদ্রলোক। গাছের গায়ে হাত দিতেই তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, যন্ত্রণায় তার মুখটা বিকৃত হয়ে উঠেছে। হাতটা সরিয়ে নিয়ে আলোয় দেখলেন গোলাপ গাছের কাঁটা বিঁধে আঙুলের ডগা থেকে রক্ত বেরিয়ে এসেছে। জীবনে মানুষ এমন অনেক কাজ করে যার যথাযথ ব্যাখ্যা তার নিজের কাছেও থাকে না। ধনকৃষ্ণ ঢালি
এবার ঠিক তেমনই একটা কাজ করলেন। যে আঙুলের ডগা দিয়ে রক্ত বেরোচ্ছিল সেখানে বেশ জোরে চাপ দিলেন ভদ্রলোক। ছিদ্র থেকে আরও বেশ খানিকটা তাজা রক্ত চুইয়ে বেরিয়ে এলো। আর কোনো কিছু না ভেবেই তিনি সেই রক্তের ফোঁটা উৎসর্গ করলেন সামনের গোলাপ গাছের পায়ের কাছে। তারপর 2-1 ফোঁটা রক্ত সেই গাছের গোড়ায় ঢেলে দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। আহত আঙুলটা মুখে পুরে দিয়ে চুষতে চুষতে ঘরে ফিরে গেলেন ভদ্রলোক। রাতে ঠিক করে ঘুম হলো না ধনকৃষ্ণর। বারবার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন তিনি। বেশ অনেক রাতে একবার উঠে নিজের ঘরের জানালা দিয়ে বাইরের বাগানের দিকে তাকালেন। সদর দরজার কাছে ওই হলুদ আলোটা সারা রাত জ্বলে। সেই আলোর তলাতেই যেন বাগানের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই নতুন কলম করা গোলাপ গাছ। সেই গাছের গোড়াতেই আজ সন্ধ্যায় নিজের রক্তাহুতি দিয়েছেন ভদ্রলোক। এখন ব্যাপারটা ভেবে খানিকটা হাসিই পাচ্ছে। বিরূপাক্ষকে টেক্কা দেওয়ার চক্করে তিনি 2-1টা ছেলে মানুষই কাজ করে বসেছেন। প্রথমত ওইভাবে একজন ভদ্রলোকের বাড়িতে পাঁচিল টপকে ঢোকাটা ঠিক হয়নি, আর তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তারপর আজ একটি দিবা স্বপ্ন দেখে ভদ্রলোককে যেভাবে নিজের আহত আঙুল থেকে রক্ত বার করে গাছের গোড়ায় দিলেন, সেটাও যে নেহাতি বোকামি তা এই বয়সে এসে আর বলে দিতে হয় না। তিনি বাগানের দিকে মুখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকালেন। রাত 3:20। হঠাৎ তার মনে হলো বাগানের ওই গোলাপ গাছের পাশ দিয়ে যেন একটা কালো ছায়া সরে গেল। অন্ধকার ঘরের নিস্তব্ধ পরিবেশে ব্যাপারটা মনে হতেই যেন ধনকৃষ্ণ ঢালির গা ছমছম করে উঠল। তিনি তৎক্ষণাৎ বাগানের দিকে ভালো করে দেখলেন, না, কেউ কোথাও নেই। তাই আর বেশি কিছু না ভেবে শুতে চলে গেলেন ভদ্রলোক। এবার আর ঘুম আসতে দেরি হয়নি। কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি। সকালে যখন ঘুম থেকে উঠলেন তখন প্রায় 8:30 বেজে গেছে। বিছানা থেকে নেমে চোখ ডলতে ডলতে বসার ঘরের দিকে এগোলেন ধনকৃষ্ণবাবু। সদর দরজার কাছে বেশ কিছু শব্দ ভেসে আসছে। কি দারুণ! হ্যাঁ, সত্যি খুব সুন্দর। কৌতূহলী হয়ে বাইরের দিকে গলা বাড়িয়ে দেখলেন ভদ্রলোক। তিনি দেখলেন রতন আর তাদের মাছওয়ালা ছেলেটা সদর দরজার কাছে দাঁড়িয়ে বাগানের ভিতর কি দেখে যেন আলোচনা করছে। তাদের চোখে মুখে প্রশংসার ছাপ স্পষ্ট। ধনকৃষ্ণবাবুর মনে কৌতূহল আরও বেড়ে গেল। তিনি পায়ে পায়ে এগিয়ে গেলেন সদর দরজার দিকে। এই ছেলেটা প্রতি 2 দিন অন্তর তাজা মাছ নিয়ে এসে বাড়িতে বিক্রি করে যায়। রতন পছন্দমতো মাছ কিনে রাখে তার থেকে। আজ বাগানে সে কি এমন দেখলো যার জন্য এত বিস্মিত হয়েছে, তা দেখতে ওদের কাছে পৌঁছেই চমকে উঠলেন ধনকৃষ্ণ ঢালি। তিনি দেখলেন ওরা দুজন বাগানের এক প্রান্তে দাঁড় করানো সেই সদ্য কলম করা গোলাপ গাছের দিকে তাকিয়ে রয়েছে। আর সেই গোলাপ গাছের টবে সদ্য কলম করা গাছে গজিয়ে উঠেছে একটি টেনিস বলের আকৃতির টকটকে লাল গোলাপ। আজ নতুন পাড়ায় একটি ফুলের মেলা রয়েছে। বিভিন্ন গ্রাম মফস্বল থেকে চাষিরা আসবেন নিজেদের গাছপালা বিক্রি করতে। বিভিন্ন মরশুমি ফলের গাছ, ফুলের গাছ, সার, বাগান তৈরির অন্যান্য যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম নিয়ে তারা নিজেদের পসার সাজিয়ে বসবেন। এতদ অঞ্চলের মানুষজন সেই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করবেন। অবশ্য তার সাথে একটা পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে দুধে বাগানিরা আসবেন নিজেদের সেরা কীর্তি নিয়ে। প্রত্যেক বছর এই শীতকালে নতুন পাড়ার চণ্ডী মণ্ডপের মাঠে এই মেলার আয়োজন করা হয়। মাঠের কেন্দ্রে বেশ খানিকটা জায়গা ঘিরে হয় পুষ্প প্রদর্শনী এবং তার চারপাশে বিভিন্ন বিক্রেতারা নিজেদের মালপত্র নিয়ে বসেন। বাকি সকলের মতো ধনকৃষ্ণ ঢালিও প্রদর্শনীতে অংশগ্রহণ করতে ছুটে এসেছেন। প্রদর্শনী শুরু হওয়ার আগে সকলের ফুলের টব
একটি পর্দার আড়ালে লুকোনো রয়েছে। তিনি লক্ষ্য করলেন বিরূপাক্ষ মজুমদার কেমন যেন আর চোখে তাকে দেখছে। আজ তিনি সঙ্গে করে সেই নতুন কলম করা গোলাপ গাছটি নিয়ে এসেছেন। যথাসময়ে ঘণ্টা বাজিয়ে প্রদর্শনী শুরু করা হলো। এক এক করে প্রত্যেকটি টেবিলের আবরণ সরিয়ে প্রতিযোগীদের ফুল গাছ উন্মুক্ত করা হচ্ছিল। বিচারকরা ঘুরে ঘুরে প্রতিটি টেবিল দেখছিলেন। বিরূপাক্ষ মজুমদারের টেবিলে যেতেই যথারীতি শুরু হলো প্রশংসা। আহ, কি দারুণ! হ্যাঁ, প্রতিবারের মতো এবারেও তিনি দারুণ ফুল তৈরি করেছেন। সেই গোলাপ দেখে সকলের চোখ ছানা বড়া হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে এ টেবিল ও টেবিল ঘুরতে ঘুরতে বিচারকরা অবশেষে ধনকৃষ্ণবাবুর টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফুলের টবের উপর থেকে পর্দা সরানো হলো। সকলে হতবিহ্বল হয়ে দেখল টেবিলের উপর 12 ইঞ্চি টবে ঝলমল করছে একটি গোলাপ গাছ, এবং তার মাথায় একটি সূর্যমণির মতো চকচক করছে প্রায় 4 ইঞ্চি সাইজের ইয়া বড় একটি গোলাপ ফুল। এমন সুন্দর ফুল যে হতে পারে তা বিচারকের সাথে সাথে দর্শকরাও কল্পনা করতে পারেনি। এর আগে কোনোদিন নতুন পাড়ার পুষ্প প্রদর্শনীতে এত বড় এবং এত সুন্দর গোলাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। বিরূপাক্ষ মজুমদারই নয়, এর আগে কোনো প্রতিযোগী এমন মারাত্মক সুন্দর ফুলের কাজ দেখাতে পারেনি। এই ফুল যে এই বছরের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাবে তাতে কোনো সন্দেহ নেই। ধনকৃষ্ণ এবার টুক করে বিরূপাক্ষর দিকে দেখলেন। তিনি ভেবেছিলেন মজুমদার মশাই হয়তো রেগে যাবেন, কিংবা অবাক হবেন, বা বড়জোর বিরক্ত হতে পারেন। কিন্তু তার বদলে বিরূপাক্ষ মজুমদারের চোখে মুখে একটা অদ্ভুত ভয় লক্ষ্য করলেন ধনকৃষ্ণ ঢালি। তিনি যেন চোখের সামনে ভূত দেখছেন এমনভাবে শিউরে উঠেছেন। তার মুখ হা হয়ে গেছে। ধনকৃষ্ণ আজ অন্য একটা ফুলের টব প্রতিযোগিতায় আনবেন বলে ঠিক করেছিলেন। সদ্য কলম করা গাছটায় কিভাবে হঠাৎ ফুল গজিয়ে উঠেছে তা তিনি কিছুতেই বুঝতে পারেননি। আগের দিন সন্ধ্যায় গাছের গোড়ায় বোকার মতো আঙুল থেকে 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত ফেলেই যে এই কাণ্ড ঘটেছে তা তিনি মানতে নারাজ। তবে কোনো অলৌকিক কাণ্ড ছাড়া যে এমনটা আদৌ সম্ভব নয় তা বিলক্ষণ জানেন ধনকৃষ্ণবাবু। তবে সদ্য ফুটে ওঠা একটা ফুল নিয়ে প্রদর্শনীতে নিয়ে যাওয়া চলে না। সে ফুল যতই সুন্দর হোক, কিন্তু ফুলের আকৃতি ও আয়তনের উপর অনেক কিছু নির্ভর করে। তাই ফুল বড় না হওয়া পর্যন্ত ওই গাছ নিয়ে প্রদর্শনীতে যাওয়া যায় না। তার বদলে অন্য আরেকটি ফুল নিয়ে নতুন পাড়ার পুষ্প প্রদর্শনীতে হাজির হবেন বলেই ঠিক করেছিলেন ভদ্রলোক। আজ সকালে সেই নির্বাচিত ফুলের গাছটি তুলে সবে বাগান থেকে বেরোতে যাবেন, এমন সময় হঠাৎ করে তার মনে হলো কে যেন ওর পাঞ্জাবির খুঁট টেনে ধরেছে পিছন থেকে। রতন ঘরের ভিতর কাজ করছে। তাড়াতাড়ি বেরোতে হবে বলে অনেক ভোরে বাগানে এসে গাছটিকে বের করে রেখেছিলেন ধনকৃষ্ণ ঢালি। সেই কুয়াশা মাখা শীতের ভোরে নির্ঝুম নির্জন বাগানে কে তার পাঞ্জাবি টেনে ধরল? তার মনে পড়ে গেল সেদিন রাতে টবের কাছ থেকে একটা ছায়ার মতো কাউকে সরে যেতে দেখেছিলেন তিনি। ব্যাপারটা মাথায় আসতেই তার গা শিরশির করে উঠল। ভয়ের চোটে আরেকটু হলেই তিনি হাতের থেকে টবটা ফেলে দিতেন। কোনো রকমে নিজেকে সামলে নিলেন। তারপর ধীরে ধীরে পিছন ফিরে দেখলেন তার পাঞ্জাবির খুঁট আটকে রয়েছে ওই অদ্ভুত উপায়ে ফুটে ওঠা গোলাপের কাঁটায়। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। তাকে যেন অদ্ভুত এক ছেলে মানুষিতে পেয়ে বসেছে। বোকা বোকা কাজ করছেন, অদ্ভুত অদ্ভুত চিন্তা করছেন। মুচকি হেসে এক হাতে ফুলের টব ধরে আর এক হাতে পাঞ্জাবিটা গাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন ভদ্রলোক। তবে অনেক চেষ্টা করেও পাঞ্জাবিটা ছাড়ানো গেল না। কোনো এক অদ্ভুত উপায়ে সেটা যেন কিছুতেই গায়ের কাঁটা থেকে আলাদা করা যাচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে ভদ্রলোক হাতের টব নামিয়ে রেখে চেষ্টা করতেই প্রথম ধাক্কাতেই জিনিসটা খুলে বেরিয়ে এলো। তিনি মূল গাছটার দিকে ভালো করে দেখলেন।
এক রাতেই সেই ফুল যেন দ্বিগুণ আয়তনের হয়ে উঠেছে। কি তার রঙের বাহার, কি মাদকতা তার গন্ধে! না না, এ ফুল ছেড়ে অন্য কোনো গাছ নিয়ে প্রদর্শনীতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেষমেশ পূর্ব নির্বাচিত টবটা জায়গা মতো রেখে এসে এই সদ্য গজিয়ে ওঠা অলৌকিক ফুলের টব তুলে নিয়ে বারান্দায় এনে রাখলেন ভদ্রলোক। তারপর পোশাক বদলে প্রদর্শনীতে যাওয়ার জন্য তৈরি হলেন। কিন্তু তার মাথায় একবারও এলো না যে একটা ফুল কিভাবে রাতারাতি গজিয়ে উঠতে পারে, কিভাবে সেই রাতারাতি গজিয়ে ওঠা ফুলের আয়তন এমন দ্বিগুণ হয়ে উঠতে পারে। তার চোখে তখন প্রথম হওয়ার নেশা আবরণ ফেলে দিয়েছে। আগু পিছু কিছুই ভাবতে পারছিলেন না ভদ্রলোক। বিরূপাক্ষ মজুমদারকে টেক্কা দেওয়ার এমন মোক্ষম সুযোগ হয়তো আর জীবনে আসবে না। সেই আনন্দে নাচতে নাচতে তিনি ফুলের গাছটি নিয়ে হাজির হলেন নতুন পাড়ার মেলায়। আজ প্রদর্শনীতে প্রথম পুরস্কার পাওয়ায় ধনকৃষ্ণবাবুর মনটা আনন্দে গদগদ হয়ে উঠেছে। বাড়ি আসার পরে ইকবালের মাংসের দোকান থেকে 1 কেজি ভালো খাসির মাংস কিনে নিয়ে এসেছেন তিনি। রতনকে দিয়ে ভালো করে রাঁধিয়ে দুজনে মিলে পরোটা দিয়ে বেশ আয়েশ করে খেয়েছেন। ভদ্রলোক সচরাচর মদ্যপান করেন না, তবে আজ প্রথম হওয়ার আনন্দে নিজের স্টক থেকে একটা পুরনো ওয়াইন বার করে দুপাত্র গলায় ঢেলেছেন। মনের আনন্দে নিজের প্রথমবার প্রথম হওয়ার বিষয়টা উদযাপন করে অবশেষে শুতে গিয়েছিলেন ধনকৃষ্ণ ঢালি। মাঝরাতে জানলার পাল্লার শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ কচলাতে কচলাতে তিনি উঠে বসলেন বিছানায়। জানালার কাঠের পাল্লাগুলো প্রবল শব্দে একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। বাইরে ভীষণ ঝড় উঠেছে। আঁতকে উঠলেন ধনকৃষ্ণ ঢালি। বাগানি মাত্রই জানেন ঝড় বৃষ্টি তাদের এই কঠিন পরিশ্রমে কত বড় অন্তরায়। তিল তিল করে গড়ে তোলা সুদৃশ্য সব ফুলের শাড়ি প্রবল ঝড়ের দাপটে মুহূর্তে তছনছ হয়ে যেতে পারে। বৃষ্টির বেগে গাছের নরম ডাল ভেঙে যেতে পারে। শিল পড়লে ফুল পাতা ফল সব ক্ষতবিক্ষত হতে পারে। তাই বিন্দুমাত্র দেরি না করে লাফিয়ে বিছানা থেকে নেমে দৌড়ে বাড়ির বাইরে ছুটলেন ভদ্রলোক। শীতের রাত, গায়ে চাদর কিংবা ছাতা দেওয়ার সময়টুকুও পেলেন না তিনি। কেবল দৌড়তে দৌড়তে চিৎকার করতে লাগলেন, রতন, আয় রতন, এই শিগগিরই আয়, ঝড় উঠেছে, কাঠপালাগুলো ভেতরে ঢোকাতে হবে, তাড়াতাড়ি আয়। রতনের কোনো সাড়া পাওয়া গেল না। সে সম্ভবত গভীর ঘুমে রয়েছে। চিৎকার করতে করতেই চাবি দিয়ে তালা খুলে বাড়ির বাইরে এসে হাজির হলেন ধনকৃষ্ণবাবু। বাগানের আলোটা জ্বালতেই চমকে উঠলেন তিনি। এ কোথায় এসে হাজির হয়েছেন? ধনকৃষ্ণ দেখলেন তার বাগানের টগর, জুই, হাসনুহানা গাছগুলো সব কোথায় যেন উধাও হয়ে গিয়ে তার বদলে সারা বাগান জুড়ে জড়ো হয়েছে হাজার হাজার গোলাপ গাছ। কোনোটা বড়, কোনোটা মাঝারি, কোনোটা ছোট, কোনোটা ঝোপালো, কোনোটা একপেশে। প্রবল ঝড়ে সেই গোলাপ গাছ এদিক ওদিক দুলছে, আর তাদের মাথায় তালে তাল মিলিয়ে দুলছে ডাগর ডাগর সব রক্তমুখী গোলাপ। ওই অত সহস্র গোলাপের রঙে যেন বাগানের হলুদ রঙটাও রাঙা হয়ে উঠেছে। রাঙা হয়ে উঠেছে গোটা আকাশ। বাগানের দেওয়ালের গায়ে যে সারি সারি শ্যাওলা জমে থাকে সেগুলো যেন কেমন রক্তিম হয়ে উঠেছে। অজস্র গাছের ভিড়ে এতটুকু পা রাখার জায়গা নেই। যেটুকু আছে সেই মাটিও যেন লালচে আভায় টকটক করছে। ধনকৃষ্ণ দৌড়ে সেই পুরস্কারপ্রাপ্ত ফুলের টবটি সংগ্রহ করতে গেলেন, কিন্তু হায়, ওই অত গোলাপের ভিড়ে তিনি সেই নির্দিষ্ট টবটি চিনতেই পারলেন না। এক গাছ থেকে অন্য গাছ দৌড়তে লাগলেন ভদ্রলোক। প্রতিটা গাছে যেন হুবহু একই ধরনের গোলাপের দেখা মিলছে। প্রতিটা ফুল যেন একই আকৃতির, তাদের প্রত্যেকটি পাপড়ি, তার রং, গন্ধ সব এক। ভদ্রলোক যেন এক অদ্ভুত গোলক ধাঁধায় এসে হাজির হয়েছেন। কিছুতেই বুঝতে পারলেন না যে তার ওইটুকু বাগানে এত শত ফুল গাছ কি করে জড়ো হলো, কে আনলে এগুলো, আর সব থেকে বড় কথা
এই ছোট্ট জায়গায় এতগুলো গাছের সংকুলন হলো কিভাবে? হাঁপাতে হাঁপাতে তিনি ভাবলেন রতনকে আবার ডাকবেন। এবার পিছন ফিরতেই আর একটা ধাক্কা খেলেন ভদ্রলোক। তিনি দেখলেন ফুল গাছের ভিড়ে তার বাড়িটা আর দেখাই যাচ্ছে না। তিনি যেন অনন্ত এক গোলাপের সমুদ্রে এসে পড়েছেন। সেই সমুদ্রের যেন কোনো সীমা নেই। শত শত যোজন দূরে শুধু প্রবল বেগে আন্দোলিত হতে থাকা গোলাপ গাছ। ঝড়ের বেগে সেগুলো এমন জোরে দুলছে যে তার কাঁটা মাঝে মাঝেই এসে বিঁধছে ধনকৃষ্ণর হাতে, বুকে। এবার তার ভীষণ ভয় হলো। মনে হলো এক্ষুনি এখান থেকে ছুটে পালাবেন। সে চেষ্টাও করলেন তিনি, কিন্তু পারলেন না। হাজার হাজার গোলাপের গাছ যেন তাকে ঘিরে ধরেছে। সেগুলো যেন তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে চাইছে। অজানা ভয়ে আর্তনাদ করে উঠলেন ভদ্রলোক। না! আর তখনই বহুদূর থেকে একটা অট্টহাসির শব্দ পেলেন তিনি। ভদ্রলোক দেখলেন গোলাপের শাড়ির ফাঁক দিয়ে একটা লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকটার আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা। তার সেই হাসি ভারী অদ্ভুত। সেই হাসি শুনলেই বুকের রক্ত যেন হিম হয়ে আসে। লোকটা কাছে এগিয়ে আসতেই ধনকৃষ্ণ দেখলেন তার পিছনে যেন ছায়ার মতো কি এসে দাঁড়িয়ে রয়েছে। ওই লালচে অন্ধকারেও ভদ্রলোক বুঝতে পারলেন সেই ছায়ার মতো অবয়ব আসলে বিরূপাক্ষ মজুমদার। লোকটার মুখ অদ্ভুত রকমের ফ্যাকাশে। সেই মুখ থেকে যেন সমস্ত প্রাণকে কেড়ে নিয়েছে। বিরূপাক্ষর অবয়ব ফিসফিস করে কি যেন একটা বলার চেষ্টা করছে, কিন্তু তার কথা শোনা যাচ্ছে না। পালা পালা। কি বলছেন? হ্যাঁ, পালা পালা। ওর নাগাল থেকে বাঁচতে চাইলে এক্ষুনি পালা। ধনকৃষ্ণবাবু দৌড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অজস্র গোলাপের ডালপালা যেন তার হাত পা চেপে ধরেছে। গোলাপ ফুলের উগ্র তীব্র গন্ধে তার মাথা ঝিমঝিম করছে। আকাশে প্রবল বজ্রপাত হচ্ছে। ভদ্রলোকের সারা শরীর অস্থির হয়ে উঠেছে। তিনি সেই অদ্ভুত অজানা পরিবেশ থেকে ছুটে পালানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু হায়, সমস্ত চেষ্টা ব্যর্থ হল। শেষে তিনি হাল ছেড়ে দিলেন। ততক্ষণে ওই কালো জুব্বা পরা লোকটা একেবারে কাছে এগিয়ে এসেছে। কাপড়ের আড়াল থেকে তার লালচে মুখটা দেখা যাচ্ছে। সেই মুখে কোনো রক্ত মাংস নেই, আছে শুধু কেবল ক্ষোভ, লালসা, ঈর্ষা, হিংসা, কামনা। সেই অবয়ব বিকৃত, বিভৎস মুখ ফাঁক করে সে বিশ্রী হেসে বলল, প্রথম হবেন না, পুরস্কার জিতবেন না, অপরকে হারাবেন না, তবে যে বদলে কিছু দিতে হয়। কি দেবেন? রক্ত। রক্ত চাই আমার, রক্ত চাই। সেই লোকটা আবার অট্টহাসিতে ফেটে পড়ল। ধনকৃষ্ণ দেখলেন বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। কিন্তু এই কি, মেঘ থেকে যে বৃষ্টি পড়ছে তা জল নয়, তাজা গরম রক্ত। ফোঁটা ফোঁটা রক্ত
আকাশ থেকে ঝরে পড়তে শুরু করেছে। প্রবল ঝড় শুরু হয়েছে, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, আর তারই মাঝে অট্টহাসি হেসে চলেছে ওই অজানা আগন্তুক। ধনকৃষ্ণ এই ভয়ঙ্কর দৃশ্য আর বেশিক্ষণ সহ্য করতে পারলেন না। প্রবল আর্তনাদ করে ধরফড়িয়ে বিছানায় উঠে বসলেন তিনি। না না, এরপর কেটে গেছে প্রায় আরও একটা গোলাপের মরশুম। এর মধ্যে বহু জায়গায় পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ধনকৃষ্ণবাবু। বলাই বাহুল্য, তার প্রত্যেকটিতেই প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি। তার কাছে এখন এক অদ্ভুত অলৌকিক রহস্য গচ্ছিত রয়েছে। নতুন গোলাপের কলম করে তাতে নিজের হাতে কেটে কয়েক ফোঁটা রক্ত উৎসর্গ করেন ভদ্রলোক, আর অদ্ভুতভাবে সেই গোলাপ গাছ রাতারাতি পূর্ণবয়স্ক হয়ে ওঠে আর দারুণ দারুণ সব লাল রঙের গোলাপের জন্ম দেয়। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তারা যখন তাকে এই অদ্ভুত বাগান পরিচর্যার গূঢ় রহস্যের কথা জিজ্ঞাসা করেন, তখন তিনি স্মিত হেসে জবাব দেন, দেখুন, আর 5 জন বাগানি বাগান করতে গিয়ে যা যা করেন, আমিও তার ব্যতিক্রম কিছুই করি। জীবনে আপনি যাই করুন না কেন, তা করতে হবে মন দিয়ে, প্রাণ দিয়ে। ভালোবাসলে গাছ আপনার ডাকে সাড়া দেবে। তবে আসল রহস্য কখনোই কারো কাছে ফাঁস করেন না তিনি। প্রথম হওয়ার রহস্য বোধহয় কোনো ব্যক্তি কারো কাছে উজাড় করে দেন না। চিরকালই তা থেকে যায় সেই প্রথম মানুষটির কাছে। তবে এই এত পুষ্প প্রদর্শনীর কোনোটিতেই আর বিরূপাক্ষ মজুমদারকে দেখা যায় না। তিনি আর কোনোদিন কোনো ফুলের মেলায় প্রতিযোগিতায় অংশ নেননি, তাই তার সাথে আর দেখাও হয়নি কোনোদিন। ভদ্রলোক তো আর সেলিব্রিটি নন যে খবরের কাগজে কিংবা টিভিতে রোজ রোজ তার মুখ দেখা যাবে। ধনকৃষ্ণ নিজের এই অদ্ভুত নিরঙ্কুশ সাফল্যে দারুণ খুশি। তাকে টেক্কা দেওয়ার মতো এ তল্লাটে কেউ নেই। তবে ইদানিং প্রথম হতে হতে কেমন যেন একঘেয়েমি তৈরি হয়ে গেছে। তিনি যে প্রতিযোগিতায় নাম দেন সেখানেই তিনি প্রথম হন। অন্তত টক্কর দেওয়ার মতো যদি কেউ থাকতো তাহলে এই প্রথম হওয়াটা দীর্ঘদিন উপভোগ করা যেত। এখন বিষয়টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার মতন হয়ে দাঁড়িয়েছে। তাই বাগান করার কিংবা সেই বাগান নিয়ে মেতে থাকার যে ইচ্ছেটা, সেটাও যেন দিন দিন ম্যারমেরে হয়ে যাচ্ছে। গত কয়েকটা প্রতিযোগিতায় অবশ্য এক তরুণের দেখা মিলেছে। ছোকরার নাম বিজয় লাহা। ছেলেটা রেলেম আছে। দীর্ঘদিন বাগান করার ফলে আজকাল গাছ এবং তার পরিচর্যা দেখেই ধনকৃষ্ণবাবু বুঝতে পারেন যে কে বাগান করতে জানে আর কে নিতান্তই আনহারি। এই ছেলেটি প্রতিযোগিতায় প্রথম হওয়ার যোগ্য দাবিদার। তবে যে অলৌকিক রহস্যের হাত ধরে ধনকৃষ্ণ ঢালি প্রথম হন তা ওর জানা নেই। এই অদ্ভুত রহস্য না জানলে এই পৃথিবীর কেউ যে বাগান করার ব্যাপারে তাকে টেক্কা দিতে পারবে না তা তিনি ভালো মতোই জানেন। কাজেই তাকে যদি প্রতিযোগিতার বাইরে রাখা হয় তাহলে এক অর্থে ওই বিজয় লাহাই প্রথম হবে। ছেলেটার চোখে মুখে অদ্ভুত জেদ আর প্রথম হওয়ার খিদে দেখেছেন ধনকৃষ্ণবাবু। ওকে দেখে ওর প্রথম দিকের কথা মনে পড়ে যায়। সেদিন একটা কাজে শহরের উপকণ্ঠে একটা বাড়ি যেতে হয়েছিল ধনকৃষ্ণবাবুকে। ফেরার পথে বিরূপাক্ষ মজুমদারের বাড়িটা চোখে পড়ে গেল তার। দীর্ঘদিন ভদ্রলোকের সাথে দেখা হয় না। গাড়ি সাইড করিয়ে সেই চা দোকানে নামলেন ভদ্রলোক। দোকানি তাকে দেখেই চিনতে পারলেন। হেসে বললেন, বাবু চা খাবেন তো? দাও দাও। বলে দোকানের পুরনো কাঠের বেঞ্চে আরাম করে বসলেন ধনকৃষ্ণ ঢালি।
দোকানের বাড়িয়ে দেওয়া চায়ের ভার হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, অনেকদিন বিরূপাক্ষবাবুর কোনো খোঁজ পাইনি। ভদ্রলোক কেমন আছেন? দেখা হয় তোমার সাথে? দোকানি হাতের কাজ গুছিয়ে কানের পিছন থেকে একটা বিড়ি বের করে ডলতে ডলতে এসে তার সামনে একটা টুল টেনে বসলেন। তারপর সেটাই ফু দিয়ে আগুন ধরিয়ে ভকভক করে ধোঁয়া ছেড়ে বললেন, সে কি, আপনি জানেন না? কি বলো তো? আরে মশাই, বিরূপাক্ষবাবুর খবরটা তো কাগজেও বেরিয়েছিল, আপনার চোখে পড়েনি? না, কি হয়েছে বলো তো? তোমার কথাবার্তায় কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আর বলবেন না, রহস্য বলে রহস্য। মজুমদার মশাই তো রাতারাতি গায়েব হয়ে গেছেন। মানে? তবে আর বলছি কি বাবু, তাও তো নয় নয় করে মাস ছয়েক তো হয়েই গেল। একদিন সকালে বাড়ির ঠিকেছি সে কাজ করতে এসে দেখে জানলা দরজা সব খোলা, বারান্দায় একটা গোলাপ গাছের সামনে মজুমদার মশাইয়ের পরনের জামা কাপড় সব পরে রয়েছে, এই ঠিক যেমনটা আমরা পোশাক বদলানোর সময় ফেলে রাখি ওই রকম আর কি। তা গোটা বাড়ি বেবাক ফাঁকা। ঝি ভেবেছিল ভদ্রলোক বোধহয় তড়িঘড়ি কোথাও বেরিয়ে গেছেন, ফিরে আসবেন কিছুক্ষণের মধ্যেই। তবে তার সেই ধারণা ভুল হয়ে যায়। ভদ্রলোক আর কোনোদিন ফেরেন নাই। পুলিশ অনেক খোঁজপত্র করেছিল, কিন্তু তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। খবরটা শুনে ধনকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এ বাড়িতে এখন কে থাকে? ওর এক দুঃসম্পর্কের ভাইপো এসে থাকছে, তাও তো মাসখানেক হয়ে গেছে। এই নাও ভাই তোমার টাকা। ধনকৃষ্ণ আর কথা না বাড়িয়ে চায়ের দাম মিটিয়ে সোজা বিরূপাক্ষের বাড়ির সদর দরজায় গিয়ে হাজির হলেন। দু একবার ডাকতেই বাড়ির ভিতর থেকে একটা ছোকরা গোছের ছেলে বেরিয়ে এলো। ছেলেটি জিজ্ঞেস করল, কে আপনি? কি চাই? নমস্কার, আমি আপনার কাকার বন্ধু। আপনার কাকার খবরটা শুনে এলাম, একটু ভেতরে আসতে পারি? ছেলেটি আপত্তি করল না। ধনকৃষ্ণ বাড়ির ভিতর ঢুকে দেখলেন বিরূপাক্ষর স্বাদের বাগান এই মাস ছয়েকে আমূল পাল্টে গেছে। সুদৃশ্য ফুলের গাছ টবের মধ্যে মরে পড়ে রয়েছে, জায়গায় জায়গায় জংলি আগাছা ভরে গেছে। এই ছেলেটার বোধহয় বাগানের কোনো শখ নেই। কেবল ওই জংলি আগাছার মধ্যে একটা টবে একটা গোলাপ গাছ এখনো টান টান হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন একটা মরুভূমির মধ্যে মরুদ্যানের মতো ওই গাছটা গোটা বাগানের একমাত্র প্রাণের প্রতীক। ধনকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, বাকি সব গাছগুলো তো দেখছি, তা এই গাছটা কি নতুন কিনে এনেছেন? ধুর মশাই, দেখুন ওই সমস্ত গাছ টাছ করার আমার সময় নেই। যেখানে যা যেমন ছিল সেখানে তেমনই রয়েছে, অধিকাংশ তো মরেই গেছে। কেবল ওই গাছটা আমি বারান্দা থেকে বের করে বাগানে নামিয়ে রেখেছি, ওটাই একমাত্র বেঁচে রয়েছে, তাও আমার কোনো হস্তক্ষেপ ছাড়াই। বিষয়টা বেশ অদ্ভুত। গোলাপ গাছ অত্যন্ত শৌখিন প্রজাতির, যত্ন ছাড়া সেটা এমনভাবে বেঁচে রয়েছে এমনটা ভাবাই দুষ্কর। ধনকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, বারান্দা থেকে নামিয়ে রেখেছেন? তার মানে ওটার সামনেই কি? হ্যাঁ হ্যাঁ, ওটার সামনেই তো জামা কাপড় ছেড়ে রেখে কাকা নিরুদ্দেশ হয়েছেন। ওটায় কোনো ফুল ফোটেনি? না। আপনারা আর বিরূপাক্ষবাবুর কোনো খোঁজ পাননি? না না, পুলিশ অনেক খোঁজ খবর করেছিল, কিন্তু তারাও হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। বেশ, যদি কোনোদিনও খোঁজ পান তাহলে আমায় জানাবেন। এই বলে নিজের কার্ডটা সেই ছোকরার হাতে ধরিয়ে দিলেন ধনকৃষ্ণ ঢালি। তারপর তিনি দরজা দিয়ে বেরিয়ে যাবেন এমন সময় ছোকরা পিছন থেকে ডাকলো, শুনছেন? হ্যাঁ বলুন। আপনি কাকার বন্ধু বলেই আপনাকে ব্যাপারটা বলছি, এতদিন অন্য কাউকে বলার সাহস হয়নি। এসব কথা শুনলে লোকে হয়তো আমায় পাগল ভাববে, তবে ব্যাপারটা আমি একেবারে উড়িয়ে দিতে পারিনি কোনোদিনই। হেয়ালি না করে যা বলতে চান সোজাসুজি বলতে পারেন। আপনার কথা যেমনই হোক, এই স্বল্প পরিচয়ে আপনাকে বিচার করতে বসবো না, এইটুকু বলতে পারি। জানেন, প্রত্যেক রাতে আমার মনে হয় যে এই বাড়িতে যেন কাকা এসে হাজির হয়েছেন। না না, আমি কোনোদিন কাকাকে দেখিনি, কিন্তু
আমার মনে হয় যেন তার পায়ের শব্দ আমি পাচ্ছি। আর একটা অদ্ভুত ব্যাপার। কথা বলতে বলতে চুপ করে যায় ছেলেটা। ধনকৃষ্ণ জিজ্ঞাসা করে, কি ব্যাপার? যখনই কাকার উপস্থিতি টের পাই তখনই লক্ষ্য করি যে বাগানের এই বিশেষ গাছটা একা একাই দুলতে আরম্ভ করে। তখন আশেপাশে বাতাস থাকুক বা নাই থাকুক, ওটা যেন একা একাই দুলতে থাকে। প্রথম প্রথম বেশ ভয় করত, এখন অভ্যেস হয়ে গেছে। ব্যাস এইটুকুই। ধনকৃষ্ণ কি বলবেন বুঝতে না পেরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বেরিয়ে এলেন বিরূপাক্ষর বাড়ি থেকে। সোজা নিজের গাড়িতে গিয়ে বসলেন তিনি। রতনকে বললেন, বাড়ি চল। এদিকে ধনকৃষ্ণ ঢালির অনুপস্থিতিতে তার বাড়িতে একটা তরুণ ছেলে পাঁচির টপকে ভেতরে প্রবেশ করেছে। সমস্ত পুষ্প প্রদর্শনীতে ধনকৃষ্ণর কাছে হেরে দ্বিতীয় হয়েছে সে। প্রত্যেক প্রতিযোগিতায় তার এই অন্যতম প্রতিদ্বন্দ্বীকে প্রথম পুরস্কার হাতে তুলে নিতে দেখে মনে মনে ঈর্ষায় জ্বলে পুড়ে ছাই হয়েছে বিজয়। শত পরিশ্রম সত্ত্বেও, হাজারো পদ্ধতি প্রয়োগ করেও ধনকৃষ্ণর থেকে ভালো ফুল তৈরি করতে পারেনি সে। তাই আজ গোপনে ভদ্রলোকের বাড়িতে প্রবেশ করে তার গোলাপ চাষের ইতিবৃত্ত সম্পর্কে কিছু জানা যায় কিনা তা দেখতে এসেছে সে। বাড়িতে ঢুকে এদিক ওদিক দেখছিল সে। এমন সময় সদর দরজায় শব্দ হয়। মূল ফটক খুলে গাড়ি ঢোকাচ্ছে রতন। ধরা পড়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ির সামনে রাখা একটা তরতাজা গোলাপ গাছ তুলে নিয়ে পিছনের গেট টপকে দৌড় লাগায় বিজয়। বাড়ির মালিক ধনকৃষ্ণ ঢালি কিংবা রতন কেউই কিছু ধরতে পারে না। রাতে খাওয়া সেরে বিছানায় শুতে চলে যায় ধনকৃষ্ণবাবু। বিকেলে বিরূপাক্ষর খবরটা শোনার পর থেকে তার মনটা কেমন উদ্বিগ্ন হয়ে উঠেছে। অন্য কোনো কথা ভাবার বা চিন্তা করার শক্তি হচ্ছে না তার। মনে মনে একটা অজানা ভয়ে ছটফট করছেন ভদ্রলোক। তার কেমন যেন মনে হচ্ছে যে বিরূপাক্ষ মজুমদারের দেখানো পথে এতদিন সাফল্য পেয়েছেন, আজ তার মতোই ওর উপরেও কোনো বিপদ না নেমে আসে। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়েন ভদ্রলোক। রাত তখন বেশ গভীর। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। তিনি বিছানায় উঠে বসলেন। আলো জেলে দেখলেন ঘরের ভেতরে কোথাও কোনো শব্দ নেই। ভালো করে কান খাড়া করে শুনলেন তিনি। না, শব্দ একটা ঠিকই হচ্ছে, তবে সেটা ঘরের ভিতরে নয়, বাইরে। বাইরের বারান্দায় একটা খসখস শব্দ হচ্ছে। কোনো কিছু না ভেবে সন্তর্পণে দরজা খুলে বারান্দায় বেরোলেন ভদ্রলোক। তিনি দেখলেন বারান্দার গেট খোলা রয়েছে, আর একটা শূন্য টব কে যেন বসিয়ে দিয়ে গেছে ঠিক বারান্দার মাঝে। অবাক হলেন তিনি। রাত বিরেতে কেমন মশকরা। এদিক ওদিক দেখতে দেখতে টবের দিকে এগিয়ে গেলেন ভদ্রলোক। পাশের দেয়ালে ছোট্ট দাড়ি কামাবার আয়না ঝোলানো রয়েছে। প্রত্যেক দিন সকালে ওই আয়নাতে মুখ দেখেই দাড়ি কামান তিনি। বারান্দার আলো সেই আয়নায় গিয়ে পড়েছে। নড়াচড়া করতে গিয়ে আয়নায় চোখ পড়ল তার, আর একটা হিম শীতল স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তিনি দেখলেন আয়নার মধ্যে তাকে দেখা যাচ্ছে না, তার বদলে সেখানে স্বপ্নে দেখা সেই কালো জোব্বা পরা অবয়ব দাঁত বের করে দাঁড়িয়ে রয়েছে। আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট আকারের ঝলমলে লাল গোলাপ। ধনকৃষ্ণ আর্তনাদ করে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি দিব্যি টের পাচ্ছেন তার সারা শরীর ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তিনি পরিণত হচ্ছেন একটা ঝলমলে ডাগর ডগর গোলাপ গাছে। শরীরের ভেতর রক্তবাহগুলো পরিণত হচ্ছে উদ্ভিজ্জ তন্তুতে। গায়ের লোমের বদলে কাঁটায় তার পায়ের তলায়
কি সব যেন কিলবিল করছে। তিনি তাকিয়ে দেখলেন সেখান থেকে অজস্র শিকড় বেরিয়ে এসেছে, আর তার মাথা সেটা পরিণত হচ্ছে একটা বিরাট গোল লাল টকটকে গোলাপে। তার পিছনে দাঁড়িয়ে থাকা সেই বিকৃত চেহারার আগন্তুক অট্টহাসি হাসছে। রাতের নিস্তব্ধতা সেই হাসিতে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। অন্ধকার আকাশ আবার রাঙা হয়ে উঠেছে। তৈরি হয়েছে ঈর্ষার এক নতুন শিকার। তাই এই পুরনো ছিবড়ে করা শরীরটা আজ মুক্তি পাবে। এইভাবেই এই দুনিয়ায় ধীরে ধীরে বংশ বিস্তার করবে অজস্র নরক ফুল। আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে ষড়রিপু সিরিজের ষষ্ঠ তথা শেষ পর্ব নরক ফুল। গল্পের নাট্য রূপান্তর করেছেন বর্ষা। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ, রিতম মুখার্জি, সোমনাথ মজুমদার, সুজন ঘোষ, অতনু ভট্টাচার্য, নীল চক্রবর্তী ও আমি অমিত সরকার। ধ্বনি সম্পাদনায় রিম্পা ঘোষ, আবহ নির্মাণে সায়ন দত্ত, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। যারা ইতিমধ্যেই আমাদের গল্প নিয়মিত শোনেন এবং নিজের মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহিত করেন, তাদের অজস্র ধন্যবাদ। তাদের মধ্যে কিছু নাম আমরা আজকে উল্লেখ করব। আমরা ধন্যবাদ জানাই তুলি গুহ, আরোহী দাস, প্রণতি, রাখি দাস, তপশ্রী গাঙ্গুলি, রিম্পি মুখার্জি, নিবেদিতা, কৌস্তভ বিশ্বাস, ঋতুপর্ণা ভট্টাচার্য, আরিয়ান মণ্ডল, তিথি অধিকারী, শুক্লা দেবনাথ, পিয়ালি দাস, প্রিয়াঙ্কা পাল, অঙ্কিতা বারিক, রাধারানী মালাকার, তনুশ্রী সাহা, মৌসুমী নন্দী, মিতালি বিশ্বাস, কবিতা দাস, দ্রণিতা চৌধুরী, শিবাজি মজুমদার, অমিত কর, চন্দ্রা রায়, প্রিয়াঙ্কা ঘোষ হাজরা, সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি, রীতা সরকার ও রিয়া বিশ্বাস। সমস্ত নাম হয়তো নেওয়া গেল না, তবে আপনারা কমেন্ট করতে থাকুন আর আমাদের উৎসাহিত করতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।